পূর্বতন মুখ্যমন্ত্রীর ভূমিকা কিন্তু ধরা পড়বে। আর একজন দেখুন আইপিএস অফিসাররা তারা একটা ক্রাইম লুকাতে কভার আপ করতে কেন যাবে? কাকিমা রত্না দেবনাথ তিনি ভোটে দাঁড়ানোর পরে তাকে বিভিন্ন রকম মানে সোশ্যালি বলুন, ফিজিক্যালি বলুন, বিভিন্ন জায়গায় তাকে মেলাইন করা হয়েছে এবং আমি তাকে সাপোর্ট করার জন্য আমার ডাক্তার মহল বলুন বা অন্যান্য মহল বলুন বিভিন্নভাবে মেলাইন কিন্তু হয়েছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু আমরা কেউ পিছিয়ে আসিনি। একজন নির্যাতিতার মা, অসহায় মা, তাকে যেভাবে বিভিন্ন একটি বিশেষ রাজনৈতিক দল বেঈমান কাকিমা নামক একটা গান বানিয়ে তাকে যেভাবে মেন্টালি টর্চার করেছে, তারপরেও তিনি কিন্তু থেমে থাকেননি। সীমা পাহুজা ম্যাডামের যে ভূমিকা সেটাও খতিয়ে দেখাও। আজকে যদি সিটি বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ তাদের ভূমিকা খতিয়ে দেখা যেতে পারে, তাহলে আমাদের দেশে সিবিআই এর ভূমিকা, সিবিআই এর কোনো অফিসারের ভূমিকা কেন খতিয়ে দেখা হবে না, যেখানে এই কেসটা সারা বিশ্ব তোলপাড় করেছে। আমাদের দুটো সিনিয়র ডাক্তার অর্গানাইজেশন তারা আমার নামে পর্যন্ত, একজন তো প্রিন্সিপাল সেক্রেটারির কাছে কমপ্লেন করলো যে আমি অভয়ের মাকে কেন সাপোর্ট করেছি। বাকিরা যারা যারা এই ফুটেজ গুলো কাটছে আমি বলছি তারা দূর দূর থাক অভয়ের মা বাবার সাথে কোনো রকম যোগাযোগ রাখে না, যারা ভোটের সময় তার পাশে থাকতে পারে না। এবং তার মা তো ভেবেছিল যে এই আমি যদি জিতে আসতে পারি তাহলে লড়াইটা করা অনেক ইজি হয়ে যাবে, এইটুকু সমর্থন করা গেল না, তাহলে তো বোঝাই যায় তাদের ইন্টেনশনটা কি। তার কলিগরা কিছু না কিছু তো জানেই। মমতা ব্যানার্জি মানে পার্টিটা আদেও মনে হয় যা থাকবে, আস্তে আস্তে দেখুন না 6 মাস 8 মাস বাদে পার্টিটাই হয়তো থাকবে না। স্যার, প্রথম প্রশ্ন আপনার কাছে এটাই থাকছে যে এই নতুন করে আরজি কর মামলার ফাইল খোলা এবং 3 জন আধিকারিককে সাসপেন্ড করে দেওয়া এই ঘটনাটি কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? দেখুন, এক সময় কেসটা প্রায় এন্ড হয়ে গেছিল বললেই বলা চলে, কিন্তু সরকার চেঞ্জ হওয়ার পরেই এইটা আবার মানে ফাইলটা খুলতে শুরু করেছে, মাঝখানে থেমে গিয়েছিল। তো আমি কিন্তু এটা মানে অভয়ের মা বাবা মানে কাকিমা বা যখন আলোচনা হয়েছিল তখন কিন্তু একটা কথাই বলেছিলাম যে এই সরকার এই কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, এবং সর্বোচ্চ প্রচেষ্টা কে করেছেন? এই মানে পূর্বতন সরকারের যে হেড মানে মাননীয় মুখ্যমন্ত্রী, পূর্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই যখনই এই সরকার চেঞ্জ হবে তখনই কিন্তু এই কেসের পর্দা আস্তে আস্তে কিন্তু ফাঁস হতে শুরু করবে। অলরেডি কিন্তু এখন যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বিভিন্ন সময় অভয়ের বাড়িতে গেছিলেন, কাকু কাকিমার সাথে কথা বলেছেন এবং তিনি এই কথাও জানিয়েছিলেন যে তিনি বাই দ্য টাইম বিরোধী দলনেতা ছিলেন, তিনি যদি এখানে ক্ষমতায় আসেন তাহলে তিনি তার মতো করে এই কেসের তদন্ত করে তিনি কিন্তু বিচার দেওয়ার চেষ্টা করবেন। এবং তিনি সেই কথা মতোই প্রথমেই ক্ষমতায় এসে তিনি যেটা করলেন, প্রথমে কিন্তু 3 জনকে সাসপেন্ড করে দিলেন। এবং 3 জন আইপিএস অফিসার, কে এই 3 জন আইপিএস অফিসার? এই কলকাতা রাজ্যের এই মানে আমাদের রাজ্যের যেটা কলকাতা সব থেকে বড় সেখানকার সিটি মানে কমিশনার অফ পুলিশ, এবং তার সাথে হচ্ছে ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ। তাহলে একটা মেট্রোপলিটন সিটির মোটামুটি 3 ভাগের 2 ভাগের দায়িত্ব আর হচ্ছে সিপি তাকে দিয়ে দিল, শুধু ডিসি সাউথ বাদে। তাহলে এর থেকে বড় গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না। আর ভারতবর্ষের ইতিহাসে একসাথে এইরকম 3 জন মানে মানে পাওয়ারফুল আইপিএস অফিসারকে সাসপেন্ড করার মানে ইতিহাস আমার অন্তত জানা নেই বা আমি খুঁজে পাইনি। তাই আমি বলবো এই কেসের জন্য কিন্তু বিরাট বড় একটা উদ্যোগ, বা বলা যেতে পারে যে এই কেসের পর্দা কিন্তু ফাঁস হতে চলেছে। একদম। এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আরো একটি বিষয়, আরজি কর মামলায় যদি পূর্বতন মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকা থেকে থাকে তাহলে সেটিও তদন্তের আওতায় আনা হবে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন স্যার? দেখুন, এই যে 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে এটা এমন নয় যে এখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসলেন আর 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করে দিলেন, এটা হয় না। তার কিছু প্রসিডিওর আছে। 3 জন তাদের আইপিএস অফিসারকে সাসপেন্ড করতে গেলে ইনিশিয়ালি কিন্তু একটা প্রিলিমিনারি ইনকোয়ারি করতে হয়েছে, সেখানে হোম ডিপার্টমেন্ট থেকে ইনকোয়ারি হয়েছে এবং প্রাইমা ফেসি দেখা গেছে তাদের ইনভলভমেন্ট পাওয়া গেছে, এবং সেই ইনভলভমেন্ট পাওয়ার ভিত্তিতেই কিন্তু তাদের সাসপেন্ড করা হয়েছে। এবং পরবর্তীকালে তাদের পুরো তদন্ত প্রক্রিয়া হবে, এবং তদন্ত প্রক্রিয়ার পরে তারা জেলে যাবে না তাদের চাকরি যাবে এটা কিন্তু ডিপেন্ড করছে। কিন্তু আমি এটুকু বলতে পারি এই কেসটা যেহেতু আমি প্রথম থেকে লক্ষ্য রেখেছি বা আমি যুক্ত আছি এই কেসটার সাথে,
এই 3জন আইপিএস অফিসার, এদের কিন্তু জেল যাত্রা কনফার্ম। এটা শুধু সময়ের অপেক্ষা, এছাড়া আর অন্য কোনো কিছু নয়। আর দ্বিতীয় একটা কথা, এটাও বলেছেন যে কিছু, আমার যেটুকু সূত্র মারফত খবর, বেশ কিছু চ্যাট, বেশ কিছু কল রেকর্ড, সেগুলো কিন্তু সার্ফেসে অলরেডি এসছে তদন্তকারীদের হাতে। তো মুখ্যমন্ত্রী সেটাও কিন্তু একটা হিন্টস দিয়েছে যে দরকার পড়লে সেগুলো কিন্তু সার্ফেসে আনা হবে। এবং আমি বলতে পারি যে সেটা ধরা পড়বে কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতেই গিয়ে। তার কারণ হচ্ছে সেদিন 14 তারিখ, যেদিন আরজি করে ভ্যান্ডালিজমটা হয়, সেই ভ্যান্ডালিজমের মিড নাইটে এসে এই এই বিনীত গোয়েল তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে পুলিশ কি করেনি, শুধুমাত্র মিডিয়া খেপিয়ে দিয়েছে বলেই আজ এই অবস্থা। মিডিয়া খেপিয়ে দেওয়ার জন্য আজকে কি অত বাইরের কিছু দুষ্কৃতী এসে একটা মেডিকেল কলেজকে ভাঙচুর করে দিতে পারে? এটাকে বিশ্বাস করতে হবে। এইবার দ্বিতীয় কথা হচ্ছে, তিনি বললো পুলিশ কি করেনি, এভরিথিং হ্যাজ বিন ডান আন্ডার মাই কমান্ড, এরকম কিছু একটা টার্ম ইউজ করেছিল যে যা কিছু ঘটেছে সমস্ত কিছু আমার কমান্ডে ঘটেছে। তার মানে এই আরজিকর রিলেটেড যা যা ঘটেছে সমস্ত কিছুই কিন্তু তার কমান্ডেই হয়েছে। তাহলে তাকে তো এর দায় নিতেই হবে। আর আপনি যদি বলেন আর একজন অফিসার, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি, সে তো আমি বলবো একটা জোকার সার্কাস লেভেল, মানে এই তদন্ত প্রক্রিয়াটাকে একটা জাস্ট সার্কাসের জায়গায় নিয়ে গেছে। এবং পুলিশ, যাদের স্কটল্যান্ড স্কোয়াড বলা হয়, এই কলকাতা পুলিশকে একটা জোকার বা সার্কাসের পর্যায়ে নিয়ে গেছিলেন ইন্দিরা মুখার্জি। কেন? তিনি দিনের পর দিন, আমি ধন্যবাদ দেব যে সেই সময় তারা কভার আপ করতে চাইলেও মিডিয়ার মারফত এমন কিছু একটা ছবি লিকেজ হয়েছিল, এবং সেই ছবিটাই কিন্তু এই সমস্ত তদন্ত প্রক্রিয়াটাকে ঘুরিয়ে দিয়েছিল। এবং সেই ছবিটা দেখে দিনের পর দিন ভুল ভাল এক্সপ্লেনেশন দেয়। প্রতিদিন সকালে মিডিয়ায় একটা দেখাচ্ছেন, বিকাল বেলা গিয়ে এই এই অফিসার তিনি কিন্তু কি বলছেন? তিনি বলছেন যে ওই জায়গায় 40 ফুটের মতো ক্রাইম ঘটেছে। আমি জানি না উনি কোন বই থেকে আইপিএস টা পাস করেছিলেন যে উনি 40 ফুট বুঝে গেলেন যে এই 40 ফুটের মধ্যে ক্রাইম হয়েছে। ধরুন বডিটা যে ঘরে পাওয়া গেছে, আমি ধরতে আমার যেটুকু আইডিয়া আছে, পুলিশ না হয়েও বলতে পারি যে অন্তত সেই ঘরটাকে ক্রাইম সিন বলা হয় তদন্ত না করেও। ইভেন যে করিডোর ছিল সেগুলোও নয়। তিনি বললেন কি যে ওই বডি থেকে 40 ফুট প্লাস, তারপরে দেখা গেল যে অভিক দেখে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলা হলো। তিনি বললেন, তিনি না জেনে শুনে একজন, মানে তখন পিজিতে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ছিল এই অভিজ্ঞ সার্জারি ডিপার্টমেন্টে, তাকে বললেন যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। এবার তাকে কোথা থেকে পেলেন? প্রথম কথা, সে ক্রাইম সিনে কিভাবে এলো? আজকে যদি মিডিয়া না দেখাতো তাহলে কিন্তু এটাকে ওইভাবেই ধামাচাপা দিত এই ইন্দিরা মুখার্জির মতো অফিসাররা। আমি জানি না তারা কিভাবে এখানে চাকরি করছে, এখনো পর্যন্ত রয়েছে। 2 বছর আগেই এদের চাকরি কেড়ে নেওয়া উচিত ছিল। আজকে আমি মানে আমাদের এই বর্তমান মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব যে মানুষের কিন্তু এই 3জন অফিসারের উপরে কিন্তু যথেষ্ট ক্ষোভ ছিল। কারণ এবং ডিসি যে অভিষেক গুপ্তা, তিনি টাকা অফার করেছিলেন, সেটা জানার পরেও কিন্তু এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। তারা গত 2 বছর কিন্তু সদর্পে চাকরি করে যাচ্ছেন। এবং এই মুখ্যমন্ত্রী আসার পরে এই 3জনকে সাসপেন্ড করেছেন। এর জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবং পূর্বতন মুখ্যমন্ত্রীর ভূমিকা কিন্তু ধরা পড়বে যদি এইটা সঠিক জায়গা পর্যন্ত খতিয়ে দেখা হয়। এবং আমি আশাবাদী সেইটা কিন্তু হবেই। কারণ তিনি মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি সমস্ত কিছুই আমি যে রাজ্যে একটা পাতা নড়তে গেলেও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া হয় না, সেখানে এত বড় ক্রাইম ঘটে গেল তার অনুপ্রেরণা নেই, এটা তো বিশ্বাসযোগ্য নয়। আর একজন দেখুন আইপিএস অফিসাররা, তারা একটা ক্রাইম লুকাতে কভার আপ করতে কেন যাবে? কি দরকার পড়েছে? নিশ্চয়ই এটা হচ্ছে ওই অনুপ্রেরণা থেকেই হয়েছে, সেটাই হয়েছে, তাছাড়া কিছু নয়। এমনকি ডাক্তারবাবু আরো একটি বিষয় স্মরণ করিয়ে দেই, সেটা হচ্ছে রত্না দেবী, তিনিও কিন্তু বারবার অভিযোগ তুলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা ঘটনার মাস্টার মাইন্ড। তাহলে এইটাই আপনি যেরকমটাই বিশ্লেষণ করলেন, সেটাই যদি সত্যি হয়, তাহলে পূর্বতন মুখ্যমন্ত্রীর কপালে কি বড় সড় দুর্ভোগ অপেক্ষা করছে, কি বলবেন? দেখুন এই কেসটা, দেখুন কেস তো আমাদের যে সরকারই থাকুক, যে কোনো ক্রাইম কিন্তু সব সরকারের আমলেই কম বেশি ঘটে, সেটা তো অস্বীকার করা যায় না। কারোর আমলে বেশি, কারোর আমলে কম। কিন্তু কিছু কিছু ক্রাইম আছে সেগুলো কিন্তু মানুষের ভিতরে একটা বিরাট সাড়া ফেলে দেয়। সম্ভব হয়তো একটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে হলো বা ভারতবর্ষ জুড়ে হলো, কিন্তু এই যে কেসটা ঘটেছে, এটা আপনি যদি গুগলেও সার্চ করেন, এটা কিন্তু এক্সেপশনাল এবং ফার্স্ট কেস। এরকম কোনো কেস কোনোদিন ঘটেনি। কারণ
একটা মেডিকেল কলেজের মধ্যে একজন ডিউটিরত ডক্টর, ফিমেল ডক্টর, তার সাথে এইরকম রেপ এবং মার্ডার হবে, এইরকম ইনসিডেন্ট আপনি গুগলে সার্চ করলে কোনোদিন পাবেন না। তো সেই এবং মেডিকেল কলেজকে সিকিউর জায়গা বলা হয়, তো সেই জায়গায় এই ঘটনা ঘটেছে এবং সেটাকে কভার আপ করার জন্য আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রী তার সমস্ত শক্তি, সমস্ত রিসোর্স এর পিছনে লাগিয়ে দিয়েছেন। এবং আমি একটা কথা বারবার বলেছিলাম আপনাদের মিডিয়াতে, যে সিপিআইএম এর পতন ঘটেছিল যখন রিজওয়ানুর রহমানের মৃত্যু হয়েছিল এবং সেটাকে কভার আপ করার ট্রাই করা ছিল, তখন কিন্তু শুরু হয়েছিল পতনের। এবং আমি বলেছিলাম এই অভয় মামলাটা হবে মমতা ব্যানার্জির পতনের শুরু। কারণ যদি আজকে ধরুন এই অভয় মামলায় যারা যারা জড়িত তাদেরকে যদি অ্যারেস্ট করে দেওয়া হতো, তাদের যদি ফাঁসি দিয়ে দিত পূর্বতন মুখ্যমন্ত্রী, তিনি তো আবার এই ভোটের সময় সেটাকে প্রচার করে জিততে পারতেন। কিন্তু তিনি কি করলেন, পুরো বিদ্ধ রাখলেন যে এই কেসটাকে ধামাচাপা দিয়েছেন। এবং দেখুন আজকে কিন্তু তাই হলো। আমি আরো আরেকটা কথা আজকে আমার না বলে পারছি না, যে অভয়ের মা কাকিমা রত্না দেবনাথ, তিনি ভোটে দাঁড়ানোর পরে তাকে বিভিন্ন রকম মানে সোশ্যালি বলুন, ফিজিক্যালি বলুন, বিভিন্ন জায়গায় তাকে মেলাইন করা হয়েছে। এবং আমি তাকে সাপোর্ট করার জন্য আমার ডাক্তার মহল বলুন বা অন্যান্য মহল বলুন, বিভিন্নভাবে মেলাইন কিন্তু হয়েছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু আমরা কেউ পিছিয়ে আসিনি। সেদিন একটা জিনিস ভালো লাগছিল, যে 9th আগস্ট 2025-এ বা বর্তমান মুখ্যমন্ত্রীর সাথে আমরা সেদিন নবান্ন অভিযানে গেছিলাম, এবং সেদিন নবান্নে যাওয়ার আগেই আটকে দেওয়া হয়েছিল আমাদের গতিপথ, এবং সেদিন কাকিমাকে পুলিশ কিন্তু মারধর করেন। এবং এই দিন দেখুন, গত 9 মাসও হয়নি তিনি কিন্তু এমএলএ হয়ে নবান্নে গেলেন, সেই পুলিশই স্যালুট দিচ্ছে, সেই পুলিশই সেলফি তুলছেন। এর থেকে ভালো কিছু কিন্তু হতে পারে না। তিনি বলেছিলেন যে পানিহাটি থেকে ঘোষ বংশের পতন ঘটিয়েছে, এবং 14 তলা থেকে মুখ্যমন্ত্রীর মানে পূর্বতন মুখ্যমন্ত্রীর কে নামাবেন, তিনি নামিয়েছেন, এবং মেয়ের বিচার আনবেন, সেটাও আনবেন, সেটাও শুধু সময়ের অপেক্ষা। তিনি কিন্তু তাকে যতই সমালোচনা করা হোক, একজন নির্যাতিতার মা, অসহায় মা, তাকে যেভাবে বিভিন্ন একটি বিশেষ রাজনৈতিক দল বেঈমান কাকিমা নামক একটা গান বানিয়ে তাকে যেভাবে মেন্টালি টর্চার করেছে, তারপরেও তিনি কিন্তু থেমে থাকেননি। প্রতিটা পদক্ষেপে তাকে মানসিক যন্ত্রণা দিয়েছে। যে রাজ্যে একটা মেয়ের বিচার পায় না মা বাবা, সেই জায়গায় দাঁড়িয়ে তার সাথে এরকম করা যায়, আমি জানি না আর কোনো জায়গায় এটা হয় কিনা। আমিও তো এর পুরোপুরি সাক্ষী, এবং দেখেছি কিভাবে তাকে মেলাইন করার চেষ্টা করা হয়েছে। এবং একটা জিনিস তিনি কিন্তু হার মানেননি, প্রতিটা স্টেপ উনি কিন্তু দেখিয়ে দিয়েছেন, এবং বিচারও কিন্তু পাবেন, এবং এই মুখ্যমন্ত্রীকে জেলে কিন্তু ভরেই ছাড়বেন, তার আগে কিন্তু উনি থামবেন না। এটুকু মোটামুটি আমার ভরসা আছে এবং ভরসা করি, কারণ যে সমস্ত এই কেসটার যা এখন স্ট্যাটাস। হুম 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 একদমই তাই। এদিকে ডাক্তারবাবু আরো একটি বিষয় আমি একটু মনে করিয়ে দিতে চাই, যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি গিয়েছিলেন আর্জি করে খুবই সম্প্রতি, এবং তিনি রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি সিঁড়ি দিয়ে ডেড বডি নামানোর একটি তত্ত্ব তুলে ধরেছেন, এবং একই সঙ্গে তিনি বলেছেন যে এখনো পর্যন্ত সেখানে একটি সিল করা ঘর রয়েছে, সেই ঘরের রহস্য উন্মোচন করা এখনো পর্যন্ত বাকি। এই যে তিনি যে যে তত্ত্বগুলিকে দিয়েছেন, সেটিকে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার এই কেসটা নিয়ে প্রথম থেকেই যথেষ্ট তিনি সচেতন ছিলেন, এবং তিনি একজন পূর্বতন কলকাতা হাইকোর্টের জাজ, এবং তার বিভিন্ন জাজমেন্ট সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ কিন্তু কাঁপিয়ে দিয়েছেন। এবং ইনি কিন্তু অভয়ের বিচারের জন্য তিনি কিন্তু প্রথম থেকেই আমাদের সমর্থনে ছিলেন, এবং একজন জাস্টিস হয়ে যতটুকু করা যায় পূর্বতন জাজ হয়ে তিনি সব রকম কিন্তু প্রচেষ্টা করেছে, এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। এবং এই কেসে যেহেতু আমিও যুক্ত ছিলাম, তিনি কিন্তু বিভিন্ন সময় এগুলো, যেহেতু পূর্বতন জাজের অনেক কিছুই বলা যায় না বাইরে, তাই আমিও বলতে পারছি না, তবে তিনি এই যে যে ঘরটা নিয়ে কথা বলা হচ্ছে, সেই ঘরটা 9th আগস্ট 2024-এ যখন বডি ডিসকভার হয়, তার কয়েকদিন বাদেই 8 তলার একটি ওটি কমপ্লেক্স, মানে ইমার্জেন্সি বিল্ডিং এর 8 তলায়, সেখানে বিভিন্ন স্টাফ যখন যায়, সেখানে বেশ কিছু সাসপিশিয়াস অবজেক্ট দেখতে পায়, যেগুলো সেখানে থাকার কথা নয়। তো সেক্ষেত্রে হচ্ছে ইউজড গ্লাভস, স্কালপেল, ব্লেড, এই ধরনের। তো তারপরে তখনকার নতুন কর্তৃপক্ষ তারা এমএসভিপি, এমএস, তারা সিবিআই কে জানিয়েছিলেন ফোন করে।
তারা তখন বলে আপনারা সিল করে দিন ঘরটা, আমরা গিয়ে ওটা পরে তদন্ত করবো, মানে ফরেন্সিক টেস্ট করব। কিন্তু দেখা যায় যে সিবিআই কোনোদিন ওটা করে না। এইবার তারপরে এটা নিয়ে আমি, অভয়ের মা বাবা বা আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে বা অন্যান্য ডাক্তারের পক্ষ থেকে বহুবার কিন্তু সিবিআই কে বলা হয়েছে, এবং সিবিআই কিন্তু এটা নিয়ে কিছু করেনি। এবং এটা নিয়ে কিন্তু আমরা কোর্টেও মুভ করা যে পিটিশন, সেখানেও কিন্তু ব্যাপারগুলো রয়েছে। যেহেতু হাইকোর্টে এখনো কেসটা আহ বারবার শুনানি বিভিন্ন বেঞ্চ, এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে গেছে, তার জন্য পুরোপুরি উঠে পারেনি, কারণ আমাদের জুডিশিয়ারির এটা একটা সিস্টেম বলা যেতে পারে, টাইম লাগে। তো সেক্ষেত্রে অভিজিৎ গাঙ্গুলি স্যারও এই ব্যাপারটাই পুরোপুরি জানতেন, এবং গাঙ্গুলি স্যারও অনেকবার বলেছিলেন যে এটার ফরেন্সিক হওয়াটা দরকার, এবং তদন্তের যে গাফিলতিগুলো হয়েছে তিনি একজন প্রাক্তন বিচারপতি হিসাবে আমাদের থেকেও অনেক ভালো করে বুঝেন। এই জন্য তিনি গতকাল আরজি করে এসেছিলেন যে এই যে জায়গাটা, যে প্রাক্তন তিনজন পুলিশ অফিসার, আইপিএস অফিসারকে যদি সাসপেন্ড করা যেতে পারে, তাহলে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন কেন উঠবে না। তিনি গোটা সিবিআই নয়, সিবিআই এর তদন্তকারী অফিসার, ইনভেস্টিগেটিং অফিসার সীমা পাহুজা ম্যাডাম, যিনি এই তদন্তটা করছেন, তাকে কিন্তু ব্লেম করেছেন, এবং আমিও করবো, কারণ আমি পার্সোনালি যখন শিয়ালদা কোর্টে বা দেখা হয়েছে তখনও বলেছি, প্লাস সিবিআই অফিসে গিয়েও কিন্তু বলেছি যে ম্যাডাম এটার একটা সিএফএসএল করতে, মানে ফরেন্সিক কে পাঠাতে, তদন্ত করতে অসুবিধাটা কোথায়? আপনারা তো ভারতবর্ষের মানে 1 নম্বর তদন্তকারী সংস্থা। তো একটা ঘরে সবার ডিমান্ড অনুসারে সেই জায়গার যদি আপনি সিএফএসএল করে দেন, কি এমন ক্ষতিটা হয়ে যাবে? তাতে কি আমাদের ট্যাক্সের টাকা বা বিশাল কিছু ক্ষতি হবে? যে জায়গায় আপনারা এখনো এত অসন্তোষ রয়েছে, বা ভারতবাসী বলুন, এটা গোটা বিশ্বের কাছেও তো আপনাদের একটা ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার রয়েছে, কিন্তু তারা তাতেও কর্ণপাত করেনি। এবং আমি বলি যে কালকে বেশ কিছু মিডিয়া বা অন্যান্য অনেক লোকের ভিতরে একটা ধারণা হয়েছে, আপনার মিডিয়ার মাধ্যমে এই জিনিসটা সবাই জানুন, সবাই ভেবেছে হয়তো সেই ক্রাইম সিনটাই স্যার গেছেন। একদমই না। যে 8 তলায় উনি গেছেন, সেখানে সাধারণ মানুষরা, সেখানে ডাক্তার, নার্সিং স্টাফ সবাই সেখানে যায়, সবাই সেখানে সেই ঘরটা এখনো তালাবন্দি। উনি সেই জায়গা থেকেই ভিডিওগ্রাফিটা করে যে এই ঘরটা পার্টিকুলারলি মানুষ যাতে জানতে পারে যে এইটার সিএফএসএল করা হয়নি। এবং পিছনের একটা সিঁড়ি তিনি দেখিয়েছেন, সেই সিঁড়িটা, পিছনের সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে জেনারেলি কেউ যাওয়া আসা করে না, কিন্তু সিঁড়িটা পুরো 8 তলা থেকে একদম নিচে 1 তলা গ্রাউন্ড ফ্লোরে যাওয়া যায়। এমনকি যে 4 তলায় বডিটা পাওয়া গেছে, সেখানেও যাওয়ার রাস্তা আছে। উনি বলেছে এটা তদন্তের আওতায় কেন আনবে না? এই যে 2 বছরে সীমা পাহুজা করলেন না, এর জন্য সীমা পাহুজাকে অ্যাকিউজ করে তদন্তের আওতায় আনা হোক। এবং আমরা অভয়ের মা বাবার পক্ষ থেকে বা আইনজীবীদের পক্ষ থেকে আমাদের কিন্তু দাবি অলরেডি রয়েছে যে নতুন কোনো তদন্তকারী দল আসুক। কারণ দেখুন, একটা তদন্তকারী দল অনেক সময় সাকসেসফুল হয় না, তো সেক্ষেত্রে কিন্তু অন্য দল সাকসেসফুল হয়। আবার একটা তদন্তকারী দলে সবসময় যে অফিসার সব ঠিক থাকে তা নয়, অন্য তদন্তকারী দলও কিন্তু সেটা ঠিক করে। আপনি যদি কেরালার সিস্টার অভয়া ডেথ কেস দেখেন, সেখানেও কিন্তু 1992 সালে তারও সেই সিস্টার অভয়া, তারও যে মার্ডার হয়েছিল, সেটার কিন্তু মানে জাস্টিস পেতে হতে 2020, প্রায় ভারতবর্ষের ইতিহাসে 28 বছর প্রায় টাইম লেগেছিল। তো সেই জায়গায় সর্বোচ্চ টাইম, সেখানে কিন্তু একাধিকবার সিবিআই এর টিমও কিন্তু তদন্ত করতে হয়েছিল। তারপর লোকাল কোচির যে সিবিআই টিম, তারা কিন্তু এই কেসের মানে বের করেছিল, মানে তদন্ত করে বের করতে পেরেছিল। তার আগে কিন্তু দিল্লির টিম বা অন্যান্য টিম এই কেস কিন্তু তারা ফয়সালা করতে পারেনি। এই জন্য আমাদের দাবি থাকবে যে এই টিমকে চেঞ্জ করে নতুন কোন টিম কনস্টিটিউট করা হোক, এবং সেই টিম তদন্ত করুক, এবং এই পুরনো টিমে সীমা পাহুজা ম্যাডামের যে ভূমিকা, সেটাও খতিয়ে দেখা হোক। আজকে যদি সিটি বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ, তাদের ভূমিকা খতিয়ে দেখা যেতে পারে, তাহলে আমাদের দেশে সিবিআই এর ভূমিকা, সিবিআই এর কোনো অফিসারের ভূমিকা কেন খতিয়ে দেখা হবে না, যেখানে এই কেসটা সারা বিশ্ব তোলপাড় করেছে। একদম স্যার, কোথাও না কোথাও কি আপনার মনে হয় যে এই কাণ্ডে আরো অনেক কিছু অজানা তথ্য লুকিয়ে আছে যা এখনো পর্যন্ত কেউ জানেন না? দেখুন, একটা জিনিস বলতে পারি, এই কেসটা তদন্তটা করলো কোথায়? কলকাতা পুলিশ যে জায়গায় তদন্তটা শেষ করেছিল, সেটাকেই হচ্ছে কোর্টে সাবমিট করেছে ওই সিবিআই। এবং সেখানে কিন্তু যদি আপনি 172 পেজের জাজমেন্ট কপিটা দেখেন,
শিয়ালদা কোর্টের, সেখানে কিন্তু প্রতিটা পদক্ষেপেই বিচারপতি বা মাননীয় যিনি ইয়েটা দিয়েছিলেন অনির্বাণ দাস, তিনি কিন্তু একই কথা বলেছেন। সেখানে বিভিন্ন জায়গায় ছত্রে ছত্রে কিন্তু অভিযোগ করেছেন এবং এটা বলেছেন যে নতুন করে কিন্তু সিবিআই কিছু করেনি, জাস্ট কলকাতা পুলিশের দেওয়া এভিডেন্স গুলোকে মাইক্রোস্কোপের নিচে রেখে তারা কিন্তু এস্টাবলিশ করার চেষ্টা করেছে সঞ্জয় রায় একা দোষী। কিন্তু দেখুন, বিভিন্ন সায়েন্টিফিক এভিডেন্স, এটা এমন নয় কোনো ইমোশন বা সেন্টিমেন্ট, আবেগের কোনো জায়গা। আমরা যারা অন্তত এই কেসের সাথে যারা প্রথম দিন থেকে ওতপ্রোত ভাবে জড়িত, তারা সবাই কোনো না কোনো, কেউ ডাক্তার, কেউ লয়ার, কেউ বা দেখা যাচ্ছে প্রাক্তন বিচারপতি, কেউ বা হচ্ছে প্রাক্তন সিবিআই এর অফিসার, তারা কিন্তু সবাই তাদের অভিমত যা যা তাদের একটাই দাঁড়িয়ে এসছে যে এই কেস একা সঞ্জয় রায়ের দ্বারা সম্ভব নয়। তো সেক্ষেত্রে সিবিআই এই তথ্যটাই মানবে না, এটাই তো সব থেকে বড় অন্যায়। তাদের এটা বোঝা উচিত ছিল যে সমস্ত টাইপের ডাক্তার বলুন, উকিল বলুন, প্রাক্তন বিচারপতি থেকে প্রাক্তন সিবিআই কর্তা ব্যক্তিরা, তারাও বলছে এই কেস একার দ্বারা সম্ভব নয় এবং তারা সাইন্টিফিক এভিডেন্সের উপর বেস করে বলছে, তাহলে আমাদের সেইভাবেই তদন্ত করা উচিত। কিন্তু না, তারা একই জায়গায় স্ট্যান্ড সঞ্জয় রায় করেছে, কিন্তু এটা মানা সম্ভব নয়। এবং এর পিছনে প্রচুর রহস্য টিকে মানে রয়েছে, লার্জার কনস্পিরেসি রয়েছে। আমাদের তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী কেন এই কেসটাকে কভার আপ করার চেষ্টা করলেন, এর পিছনে কি বড় কোনো র্যাকেট, বড় কোনো চক্র, বড় কোনো করাপশন ছিল কিনা, সেইটার পর্দা ফাঁস হওয়া কিন্তু জরুরি। দেখুন, করাপশনের কেসে অলরেডি সন্দীপ ঘোষ জেলে, আশিস পান্ডে জেলে, আরো 3-4 জন জেলে আছে। তো সেক্ষেত্রে বা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এটার পিছনে আমার মনে হয় আরো বড় কিছু আছে, যেটা এখনো সামনে আসেনি। সেটা সামনে আসা জরুরি এবং আমি আশা করি ভবিষ্যতে এটা আসবেই। সে যতই সীমা পাও যে আজকে 2 বছর ধরে কিছু না করুক, কোনো না কোনো সময় আমরা এই লড়াই তো ছাড়বো না। আমরা এটাকে যত সময় না বিচার নিষ্পত্তি হবে, আমরা কিন্তু লেগে থাকবো। এবং আমাদের মনে যে প্রশ্নগুলো উঠেছে, সেটা আমার একার মনে নয়, সেটা অভয়ের মা বাবার মনে, সাধারণ ডাক্তারবাবু যাবে তাদের মনে, প্রাক্তন যারা ইভেন অভিজিৎ গাঙ্গুলি স্যার যে কথাগুলি বলেছেন, সেই কথাগুলো, কারণ অভিজিৎ গাঙ্গুলি স্যারের সাথে আমি তো কালকে নিজে ছিলাম, এবং সবার মনে যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর যতদিন আমরা না পাচ্ছি, ততদিন কিন্তু এর হাল ছাড়বো না। এবং আমি আশা করছি আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি এই কেসটা নিয়ে, তিনিও প্রথম থেকেই দেখেছেন, তিনি এই কেসটা নিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন এবং আমাদের যে উদ্বেগ, সেই উদ্বেগগুলো তিনি সেইভাবেই অ্যাড্রেস করার চেষ্টা করবেন বলেই আমি আশা করি। অভয়ার এই এই ঘটনার পর যে জুনিয়র ডাক্তারদের একটা বিপুল আন্দোলন আমরা দেখতে পেয়েছি, সেই আন্দোলনের ভূমিকা নিয়ে আপনি কি আপনি বিশেষভাবে যদি আমাদের একটু আলোকপাত করেন যে এই যে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন, যে ভূমিকা যে ছিল আর কি, সেটা কি সত্যি যথাযথ ছিল নাকি এর পিছনে অন্য কোনো ইনফ্লুয়েন্স কাজ করেছিল? দেখুন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে প্রথম দিকে সবাই সমর্থন করেছে, আমিও সমর্থন করেছি। পরের দিকে আমাকেও প্রচুর সমালোচনা করেছে, যেহেতু ওদের বেশ কিছু পদক্ষেপকে আমি সমর্থন করতে পারিনি। এবার মুশকিলটা হচ্ছে যে তারা রাস্তায় আন্দোলন করছিল, ভালো কথা, কিন্তু তাদের দেখা যাচ্ছিল যে একটা পার্টিকুলার পার্টির দিকে ইনক্লাইনেশন অনেকটা বেশি। যখন অভিজিৎ গাঙ্গুলি, অগ্নিমিত্রা পাল, কংগ্রেসের অধীর চৌধুরী বা শুভঙ্কর সরকার, এদেরকে যখন গো ব্যাক করা হয়, এই ব্যাপারগুলোকে আমি কিন্তু সাপোর্ট করিনি। এবং আন্দোলনের মাঝে থেকে কাশ্মীর মানে আজাদি স্লোগান, এগুলো নিয়েও কিন্তু আমি যথেষ্ট সরব হয়েছিলাম বলে আমাকে কিন্তু অনেক রকম ভাবে হিউমিলিয়েট হতে হয়েছিল। তা সত্ত্বেও আমি কিন্তু সমর্থন করেছিলাম। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, তারা বলছে আমরা পলিটিক্যাল, কিন্তু যখন নবান্ন অভিযানে ডাক দিল কাকু কাকিমা বা শুভেন্দু অধিকারী মহাশয়, কাকু কাকিমা কিন্তু তখন বলেছিল যে তোমাদের বিজেপির সাথে যেতে হবে না, তোমরা আলাদাভাবে নবান্ন অভিযানের ডাক দাও, মানে অন্য জায়গা থেকে তোমরা নবান্নের দিকে যাও। আমরা আমাদের মতো, মানে বিজেপি একদিক থেকে, সিপিএম একদিক থেকে, এসইউসিআই একদিক থেকে, কংগ্রেস একদিক থেকে। তো কারণ সবার ডেস্টিনেশন কিন্তু আলটিমেট নবান্ন থেকে মমতা ব্যানার্জিকে নামানো। তো তারা কিন্তু সেটাকে সমর্থন করলো না। আবার অ্যাট দ্য সেম টাইম যদি বলেন যে কাকিমা যখন ভোটে দাঁড়ালেন, সেই ভোটে দাঁড়ানোটা দেখবেন না, ওই নবান্ন অভিযানের সময়ও জেডিএফ কিন্তু তারা সাথে সাথে তারা সেটাকে কি করলো যে আমরা এটাকে সমর্থন করি না। আচ্ছা, তোমরা তোমাদের মতো আন্দোলন করছো, তোমাদের থেকে বাধা দেয়নি, তো পতাকা বাদ দিয়ে শুভেন্দু অধিকারী বা বিজেপির তরফ থেকে বা কাকু কাকিমার তরফ থেকে একটা র্যালি ডাকা হয়েছিল।
তো সেই জায়গায় তোমরা বিরোধিতা কেন করলে? এর কোনো উত্তর তো এতে তো বোঝা যায় ইন্টেনশন। দ্বিতীয় হচ্ছে কাকিমা যখন ভোটে দাঁড়ালো, ভোটে দাঁড়ানোর সাথে সাথে তারা দায়িত্ব নিয়ে তারা বলল যে আমরা তার ভোটে দাঁড়ানোকে সাপোর্ট করি না। তারা শাসক দলকে সাপোর্ট করে না, তারা বিজেপিতে দাঁড়িয়েছে সেটা সাপোর্ট করে না। তাহলে তারা কাকে সাপোর্ট করে? তাহলে ইলেকশনে তারা নতুন একটা পার্টি খুলতে পারতো, বলতে পারতো কাকিমা আসুন আপনি আমাদের হয়ে নির্দলে দাঁড়ান, সেটাও তো বলেননি। বা তারা কি নোটাতে ভোট দেবে? আমি যুক্তিটা বুঝিনি। ঘুরিয়ে এটুকু আমি বুঝলাম যে তারা বলতে চায় যে আপনারা বামে ভোট দিন বা লেফটিস্টদের ভোট দিন, এটাই তো তার মানে ছিল। আমি অন্তত এটুকু বুঝেছিলাম। এবং তাদের কারো কারো দেখেছিলাম যে কলতান দাশগুপ্তের প্রতি যে সাপোর্ট তাদের বেশ কিছু আন্দোলনকারীদের, সেটাও কিন্তু পুরো প্রমাণ, মানে অনেকটা তাদের মানে বুঝিয়ে দিচ্ছিল যে তারা কি চায়। এবং তারপরে দেখুন এই এই সিপিআইএম এর শতরূপ দাশগুপ্ত, এই শতরূপ ঘোষের পেজ থেকে বেঈমান কাকিমা নামে একটা গান বের হয়। এবার এই গানটা কে করেছে আজও আমি অন্তত জানি না। তো শতরূপ ঘোষের পেজ থেকে, সেটাও আমার এই মিডিয়া সোর্স মারফতই জানা, তার পেজে গেলে পাওয়া যাবে। তো এই বেঈমান কাকিমা গানটা কেন বের করতে গেল আমি জানি না। কারণ কাকিমা কি ভোটে কোনো সময় বলেছিল যে আপনি আমার হয়ে মানে আমরা আপনার মেয়ের হয়ে রাত জেগেছি, তার জন্য আপনি আমাদের দলে যোগ দেবেন? তখন নয় বেঈমান বলতে পারেন যে এগ্রিমেন্ট করেছিল, এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টে সে রাজি হয়নি, তার জন্য এটা বলতে পারে। এবং গানের শুরুতে বলছেন অরাজনৈতিক আমরা, কিন্তু ওখানে গিয়ে মোদি কেন দেখা করেনি, অমিত শাহ কেন দেখা করেনি, এটা গানের মোটো। এইবার দেখুন জেডিএফ যারা সবকিছু মুহূর্তের ভেতরে কাকিমার ভোটে দাঁড়ানোকে নিয়ে নিন্দা জানিয়ে দিল বা সমর্থন করলো না, তারা বেঈমান কাকিমা গানটা নিয়ে একবারও কিন্তু একটা প্রেস স্টেটমেন্ট দিতে পারলো না। এটাই হচ্ছে সব থেকে মানে বড় হাস্যকর লাগলো যে তাদের স্ট্যান্ড কি। আমি বলবো আমাদের দুটো সিনিয়র ডাক্তার অর্গানাইজেশন, তারা আমার নামে পর্যন্ত, একজন তো প্রিন্সিপাল সেক্রেটারির কাছে কমপ্লেন করলো যে আমি অভয়ের মাকে কেন সাপোর্ট করেছি, যা করছিস কর, আমরা অন্তত দেখছি, আমরা আমাদের যে লড়াইটা করার, কারণ জানি দেশে ইন্ডিয়ান আমাদের তো বাংলাদেশ নয় না নেপাল নয়, জেএনজি মুভমেন্ট হবে সেরকম কিছু হবে, আপনাকে প্রসিডিওর ওয়াইজই যেতে হবে। পুলিশ না পারলে সিবিআই, সিবিআই না পারলে অন্য কোনো তদন্তকারী সংস্থা, বা আপনাকে কোর্টের দ্বারস্থ বারবার হতে হবে, আদারওয়াইজ আপনি জাজমেন্ট বা জাস্টিস পাবেন না। তো সেই জায়গায় আমাদের লক্ষ্য, সেইভাবেই আমরা এগিয়ে চলেছি। অভয়ের মা বাবা বা আমি সেইটা। আর বাকিরা যারা যারা এই ফুটেজ গুলো খাচ্ছে আমি বলছি তারা দূর দূর থাক অভয়ের মা বাবার সাথে কোনো রকম যোগাযোগ রাখে না। যারা ভোটের সময় তার পাশে থাকতে পারে না, এবং তারা, তার মা তো ভেবেছিল যে এই আমি যদি জিতে আসতে পারি তাহলে লড়াইটা করা অনেক ইজি হয়ে যাবে। এইটুকু সমর্থন করা গেল না, তাহলে তো বোঝাই যায় তাদের ইন্টেনশনটা কি। তো সেই ইন্টেনশন নিয়ে প্রশ্ন সাধারণ মানুষ তুলেছে। আজ কিন্তু মানুষ আর সমর্থন করছে না, মানুষ কিন্তু বুঝে গেছে তারা কি চেয়েছিল। এবং অলরেডি এই বিভিন্ন আন্দোলনটাও কিন্তু আর সাকসেসফুল হতে পারেনি। শেষ দুটি প্রশ্ন থাকছে ডাক্তারবাবু। একটা হচ্ছে প্রথমত অভয়ের মা কাকিমা মানে রত্না কাকিমা বরাবর বলেছেন যে শেষে ও মানে একদম শেষ দিনে যে চারজন ডাক্তার অভয়ার সঙ্গে বসে ডিনার করেছিলেন তাদেরকে ধরলেই সমস্ত রহস্য পরিষ্কার হয়ে যাবে। তো মানে এখনো পর্যন্ত সেই ডাক্তারদের কোনো রকম ইন্টারোগেশন করা হয়নি, সেই ডাক্তাররা এখন কোথায়, কি বলবেন? দেখুন আমি তো অলরেডি শুধুমাত্র জাজমেন্ট, অন্য ডিপার্টমেন্ট তো, আর এই ডাক্তারবাবুদের শুধু নামগুলোই দেখেছি। তো সেটা নিয়ে আমি চিনিও না, আমার আইডিয়া নেই। তবে জাজমেন্টে যেটুকু লেখা আছে, আমি তাদের স্টেটমেন্ট গুলো আমার কন্ট্রোভার্সিয়াল লেগেছে, মানে যে জাজমেন্ট কপিতে দিয়েছে। আর সব থেকে বড় ব্যাপার, একটা ডিপার্টমেন্টে এই ধরনের একটা ভয়ঙ্কর মৃত্যু ঘটে গেল, সেই ডিপার্টমেন্টে এক্সিস্টিং তার কলিগরা কিছু দেখতে পেল না, এটা আমার অন্তত বিশ্বাস, আমি অন্তত বিশ্বাস করতে পারছি না। তার কলিগরা দেখতে পেল না, সেখানকার নার্সিং স্টাফরা দেখতে পেল না, সেখানকার হচ্ছে যারা গ্রুপ ডি স্টাফ, সিকিউরিটি, অনেক ধরনের স্টাফ ছিল, কেউ কিছু দেখতে পেল না। তার দুটো মানে দাঁড়ায়, ক্রাইমটা সেখানে ঘটেইনি তাই তারা দেখতে পায়নি, আর দ্বিতীয়ত হচ্ছে ক্রাইমটা ঘটেছে তারা সব দেখেছে, তারা বলছে না কোনো না কোনো কারণে। এর বাইরে কিছু হতে পারে না। এবার সেটা দায়িত্ব সিবিআই এর, সিবিআই সেটা করুক। এবং কাকিমা যে কথাটা বলেছে সেই কথাটাই মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। একটা মেয়ে ডিউটিরত অবস্থায় 12 ঘন্টা ধরে তাদের সাথে ডিউটি করছে, প্রায় 36 ঘন্টা, রাতের ভিতরে এরকম ঘটনা ঘটে গেল, মার্ডার পর্যন্ত ঘটে গেল, কেউ জানতে পেলো না, এটা বিশ্বাসযোগ্য? আমি বিশ্বাস করতে পারছি না।
আমি প্রথম দিনও বিশ্বাস করি। তার কলিগরা কিছু না কিছু তো জানেই। শেষ প্রশ্ন থাকছে ডাক্তারবাবু, আপনি একটু আগে বিশ্লেষণ করছিলেন যে সঞ্জয় বাবু একা এই এত বড় এই ক্রাইম করতে পারেন না। তিনি যদি প্রকৃত দোষী নাই হন, তাহলে এই প্রকৃত দোষীর যে মুখোশ সেটা যদি আগামী দিনে খুলে যায়, তাহলে পূর্বতন মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেটা কি বড়সড় একটা খাড়া হয়ে ঝুলবে? কি মনে করেন? দেখুন, মমতা ব্যানার্জি সরকারের অলরেডি যা অবস্থা, মানে সরকার বলবো না, এখন তো সরকারটাই নেই। এরপরে হচ্ছে এখন তো আঞ্চলিক দলে পরিণত হয়েছে। এবং একটা জিনিস আমি মনে করি, পাপ বাপকে ছাড়ে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার উপরালার উপরে বিশ্বাস আছে। এটুকু আমি জানি যে উনি যে অন্যায় কাজটা করেছেন তার শাস্তি ওনাকে পেতেই হবে। অলরেডি তার সরকারের পতন হয়েছে। এবং দেখুন, এই যে কাকিমা ভোটে দাঁড়ানোর জন্য অনেকে সমালোচনা করেছিল, কিন্তু আমি কেন সমর্থন করেছিলাম, আমার কিন্তু একটা যুক্তি ছিল। যে আমি কেন এই যুক্তিটা দিয়েছিলাম বা আমি এই কথাটা বলেছিলাম, যে সরকার যখন বদল হবে, আজকে দেখুন সঞ্জয় রায় একটা কথা বলেছিল যে তাকে মুখ বন্ধ রাখতে বলেছে ওই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এবং তারপরে হচ্ছে দেখবেন যে পরের দিন সঞ্জয় রায় মুখ খুলতে এলো, মানে টিন বাজানোর মতো হচ্ছে ওই কনস্টেবল গুলো বাজিয়ে তার মুখটা বন্ধ রাখছিল। কিন্তু আমি এটুকু জানি যে যেদিন কাকিমা ভোটে জিতবে বা এই সরকার পরিবর্তন হবে, সঞ্জয় রায়ও বুঝে যাবে যে তার মাথার উপরে থাকা ওই ছাদগুলো, যাদের আশায় ও এতদিন মুখ খোলেনি, সে ছাদগুলো তো অলরেডি যেতে বসেছে। কারণ 3জন আইপিএস অফিসার অলরেডি তাদের সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। এই সঞ্জয় রায় দুদিন পরে কি মুখ খুলবে না? বা ধরুন আজকে শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন, তিনি আরো ভালোভাবে নিতে পারবেন। এবং আমরা যখন হাইকোর্ট বা শিয়ালদা কোর্টে যখন আমাদের লয়াররা বা আইনজীবীরা লড়াই করেছে, তখন রাজ্যের পক্ষ থেকে আইনজীবী হিসেবে দাঁড়াতেন, মানে সবসময় বাধা হয়ে দাঁড়াতেন কল্যাণ ব্যানার্জি। আই থিঙ্ক এখন আর সেটা হয়ে দাঁড়াবেন না। তাহলে এই সুবিধাটা কি হবে না? তাহলে আজকে যে কাকিমার ভোটে দাঁড়ানোটা নিয়ে যারা অনেকে অনেক কথা বলেছিলেন, তিনি তার মেয়ের বিচারের জন্য দাঁড়িয়েছেন, তিনি অনেক ভেবেই দাঁড়িয়েছেন। এবং আমি অনেক ভেবেই তাকে সাপোর্ট করেছি। আজকে আশা করছি রাজ্যের রাজ্যের থেকে যে নন কোঅপারেটিভ, একটা রাজ্য তখন বিরোধী ছিল, এই সরকার এখন কিন্তু এই কেসটাতে হেল্প করবে। মানে এইটুকু হেল্প কি এই কেসটার জন্য আমাদের যথেষ্ট নয়? এবং সঞ্জয় রায় যখন বুঝতে পারবে আস্তে আস্তে, তো ও তো বুঝতে পারছে যে আমার মাথার উপর থেকে ছাদগুলো আস্তে আস্তে সরে দাঁড়িয়েছে, তাহলে আমার বাঁচার জন্য একটাই রাস্তা, মুখটাকে খুলতে হবে। তো আশাই থাকলাম, সবাই আশাই থাকবে। এই যে কাকিমার ভোটে দাঁড়ানো নিয়ে অনেকেই যারা হয়তো রাজনীতির লোক নয়, তারাও মানে অসন্তুষ্ট হয়েছে। দেখুন, যে কোনো রাজনৈতিক দল তার খারাপ ভালো সবকিছুই থাকে। তো আমাদের সেগুলো নয়, আমরা তো অভয়ের বিচার চাই। এইটুকু যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি ক্ষমতা পেয়েছেন, তিনি যদি, আশা করছি তিনি করবেন। এবং অভয়ের মা কাকিমাও এই জিনিসগুলো আরো নিজের দায়িত্বে, যেগুলো পুলিশ এতদিন ধরে বাধা দিচ্ছিল, সেই বাধাগুলো সম্মুখীন হবে না। তো তাহলে বিচারটা আমি আশা করছি যে এবার না পাওয়ার তো কোনো কারণ নেই, শুধু সময়ের অপেক্ষা। আর মমতা ব্যানার্জি মানে পার্টিটা আদেও মনে হয় যা থাকবে, আস্তে আস্তে দেখুন না, 6 মাস 8 মাস বাদে পার্টিটাই হয়তো থাকবে না, সেরকম পরিস্থিতি হবে। কারণ ইডি সিবিআই তো সবে সুজিত বসুকে জেলে ঢুকিয়েছে, এরপরে দেখুন লাইনে আরো কে কে আছে। দুর্নীতি তো কম করেননি, প্রতিটা দপ্তরে দুর্নীতি।